বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার আসলে সময় নাই, শুধু ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের ৭১-এর আজাদির লড়াইটা কিভাবে ভারত গ্রাস করেছিল এবং সেই নায়ক এবং খলনায়কগুলো কারা ছিল। আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তের ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে কারা ঘাপটি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসাবে কাজ করছে। আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে নখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে। সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিং এর সাথে জড়িত। তারা মোমেনশাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে। গারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম, কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই শুটার নাকি সিলেটে যাবে। কারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে। আমাদের সংস্থাগুলো ৪০ মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারত এক সময়। মাটির নিচ থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে জাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত। তাহলে আজকের সেই মাইক্রোস্কোপ গুলা কোথায়? আপনাদের ৪০ মিটার বাবার ফিতা কি নষ্ট হয়ে গেছে কিনা? যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আজাদির লড়াইকে ধ্বংস করে দিয়েছে। ৭১-এর পরেও আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে স্বাধীনতাকামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে ব্রাশফায়ার করে ৩০,০০০ ৪০,০০০ মানুষকে এই আওয়ামী মুজিববাদীরা হত্যা করেছে। আমরা দেখেছি কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিনষ্টের যে নিরলস প্রচেষ্টা। আমরা সেই সময় দেখেছি কাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকার ভারতের, তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ, টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিডিআর জওয়ানকে হত্যা করা হয়েছে। আমরা ৭৫ পরবর্তী বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে। এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদির লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয়। অথবা আজকে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা ছিলেন, আপনারা যদি বোধ করে থাকেন ১০টা ২০টা ৩০টা ৫০টা আসনের জন্য ডানে বামে তাকাবেন, মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই। আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোঁয়ার মধ্যে ফেলে দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না। তাই আজকে ৭৫ পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল, আজাদি ছিনতাই হয়ে গিয়েছিল, সেই ছিনতাই হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। গণ অভ্যুত্থানের এক দলকে আর এক দলের বিরুদ্ধে বট বাহিনীর মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে, সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভণ্ডুল করবার যে আয়োজন চলছে এবং এর পিছনে যে বয়ানের রাজনীতি আছে। আমার ৫ দশকের বুদ্ধিবেশারা, আমার সাংবাদিক আর শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান, তারা যেভাবে বয়ানের রাজনীতি করছেন, দিল্লির আধিপত্যবাদকে সফট পাওয়ার আকারে আমার সামনে হাজির করছেন, এইটা হচ্ছে অশনি সংকেত। এবং গণ অভ্যুত্থানের তরুণদেরকে মাথায় রাখতে হবে যে এই অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদির লড়াইটাকে নাই করে দেওয়া হয়েছিল, কোন কোন উপকরণ দিয়ে করা হয়েছিল, কোন কোন প্রতিষ্ঠানকে দিয়ে করা হয়েছিল, রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মঞ্চস্থ করবার চেষ্টা করা হচ্ছে। এটা বোঝার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখার একমাত্র সত্য। আজকের গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে মাথায় রাখতে হবে। শত্রু সাপেক্ষে আমার বয়ানের রাজনীতি যেমন মোকাবেলা করতে হবে, শত্রু সাপেক্ষে আজাদির লড়াইকেও হেফাজত করতে হবে। এটাই হচ্ছে আজাদি ধরে রাখার একমাত্র বাহন। এর বাইরে আর কোনো লড়াই নাই এবং সেই লড়াইতে আমরা চাই
নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হর্ষদ মোহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে দিয়ে সারা বাংলাদেশ আত্মস্থ করেছিল, সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে। ইনকিলাব 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 ইনকিলাব। প্রিয় সংগ্রামী হাদি ভাই, আপনারা এই হাদি ভাই, আপনাদেরকে আমি এই সালামটা দিলাম, আপনারা আমার সালামটা গ্রহণ করেন। ধন্যবাদ। আজকে 3 দিন পার হতে চললো, এই সোশ্যাল মিডিয়ায় এই সো কল সুশীল সমাজরা চুপ। একটা বিড়াল মরলে, একটা কুকুর মরলে ওদের বুক ফেটে যায়। আপনাদেরকে একটা কথা বলি, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনারা আমাকে দেখে অভ্যস্ত, কিন্তু শুনে অভ্যস্ত না। এই সুশীল সমাজগুলোকে একটা একটা ধরে সাহুয়াকে কাউয়াকে খাওয়াইতে হবে, নইলে এই সমাজ শেষ হয়ে যাবে। এগুলো এক একটা হারামির বাচ্চা, এক একটা ভারতীয় বাবা। আপনারা শপথ নেন, এই বাংলাদেশে যে কোনো দোকানপাটে ইন্ডিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট বয়কট করবেন, এবং এই সুশীল সমাজ এই সকল শিল্পীদেরকে ধরে রান ধরে ফেলে ফেলবেন। আমার দেশকে বাঁচাইতে হইলে এই সুশীল সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে। আমি তখন থেকে বলে আসতেছি, এখনো বলতেছি, এই দেশকে সেই 54 বছর ধরে বেঁচে আসতেছে এই মাছ থাকে, এই সুশীল সমাজ, এই লেখক, এই শিল্পী, এই গায়ক। আজকে 4 দিন পার হতে চললো, তাদের মুখে কুলো পাচ্ছে। এই কুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করার মতো। ধন্যবাদ। আমাদের হাদি ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা, এই কথা বলার সাহস, এই অডাসিটি, এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একজন ইসি কিভাবে পায়? সেই কথা বলার সাহস করে, এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার পদে বহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে? ইন্টারিম গভর্নমেন্ট। আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব, এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঁধা লড়ছে, এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট, কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুক যে এই ইলেকশন আমরা চাই, এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব, সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। এবং আরো একটা যেটা কথা, আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে, এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে। আমাদের আশ্বাস, আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে, আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম। আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে সকল অপরাধী এই অপরাধ সংঘটিত করেছে, এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা 2 জন শুটার এখানে কিন্তু ইনভলভ না, এখানে কিন্তু পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে
সংগ্রামী বন্ধু, একই সাথে বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ তাদের রাজনীতি করার অধিকার নেই। তারা সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ হুমকি। একই সাথে আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং উসমান হাদি ভাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে তাদের বিচার আওতার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম জারি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। আজকে আমরা এখানে কোনো দল হিসেবে আসি নাই, দলের নেতা হিসেবে আসি নাই। আমরা এসেছি জুলাই গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসেবে। আমরা মনে করি বাংলাদেশ আজ আক্রান্ত হয়েছে। শরীফ উসমান হাদির গায়ে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয় ততবার তরুণরা নেমে আসে। আজকেও আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণ অভ্যুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে। সংগ্রামী বন্ধুগণ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। আমরা মনে করি নৈতিকভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না। 5ই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসে নাই। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিক মতো করা হয় নাই। তারপরেও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহাল ভাবে থেকেছেন। আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি, কিন্তু আজকে আমার ভাইকে গুলি খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের আইন শৃঙ্খলার নিরাপত্তার প্রশ্নটা গত 16 বছরে আমরা দেখেছি গোয়েন্দা সংস্থা গত 16 বছরে সকল বিরোধী দল মতকে দমন করতে ব্যবহার করা হয়েছিল। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা গুম খুন সবকিছু দক্ষতার সাথে করতে পেরেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না। তারা খুনিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে, তারা 72 ঘন্টা পার হলেও কোন খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয় না। ফলে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে। প্রিয় বন্ধুগণ, আগামীকাল বিজয় দিবস 16ই ডিসেম্বর। এই বিজয়ের প্রাক্কালে বাংলাদেশের 54 বছরের ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হয়। 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই যেমন আমরা বিজয় পেয়েছি, তেমন আমাদের প্রতিরোধের যাত্রাও শুরু হয়েছিল। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ। 1971 সালের 16ই ডিসেম্বর থেকে সেই প্রতিরোধ শুরু হয়েছিল। আজকে পর্যন্ত সেই প্রতিরোধ যাত্রা আমাদেরকে অব্যাহত রাখতে হচ্ছে। ফলে বাংলাদেশের মানুষকে আমাদের আহ্বান থাকবে, আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামবো না। আগামীকাল আমরা প্রতিরোধের যাত্রা বাংলাদেশের রাস্তায় রাস্তায় পালন করব। এই ঢাকা শহরে আমরা প্রতিরোধের র্যালি করব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামীকাল বিজয় দিবসে আমরা 16ই ডিসেম্বর ঐক্যবদ্ধ হব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ভারত যদি মনে করে বাংলাদেশকে 5ই আগস্টের পরেও আগের মতোই তারা রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারসাজি করবে, ভারতের সেই ভাবনা ভুল। ভারতের সেই ভাবনা ভুল প্রমাণ করব আপনারা আমরা সকলে মিলে। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। ফলে ভারতকেও সাবধান থাকতে হবে। বাংলাদেশের সাথে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে সম্পর্ক রাখতে হবে। আমি কথা বাড়াবো না। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি শরীফ ওসমান হাদি ভাইয়ের যে গুলির বিচারের দাবিতে, এবং তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে
সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। তার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কিনা এই প্রশ্ন আমরা গত 6 মাস ধরে করে যাচ্ছি। আমরা আশা করব অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই, কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন হওয়া সম্ভব বলে আমাদের কাছে মনে হচ্ছে না। ফলে আমরা চাই বাংলাদেশে নির্বাচনের পরিবেশ থাকবে, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে, কিন্তু বাংলাদেশে যারা জুলাই বিপ্লবকে টার্গেট করছে, বাংলাদেশের মিডিয়াতে, বিশ্ববিদ্যালয়ে, আইনাঙ্গনে যারা মুজিববাদী রাজনীতি পুনরায় শুরু করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের গণপ্রতিরোধ চলবে। ইনকিলাব জিন্দাবাদ। ধ্বংস হামলার প্রতিবাদে আজকের এই প্রতিরোধ সমাবেশে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী, শরীফ উসমান হাদী শুধু একটি মানুষ নয়, শুধু ইনকিলাব মঞ্চের মুখপত্র নয়, তিনি হচ্ছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জনতার ঐক্যের প্রতীক। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে, বাংলাদেশের জাতিসত্তা অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু ভয়হীন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে ওসমান হাদী। আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছে। একটা কথা বলতে চাই, প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যের সবাই নিন্দা করেছেন। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি, জাতিসত্তা, মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে, তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের করদ্রাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদার বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপরে আক্রমণ। এটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম। আমি বিস্মিত। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি, গতকালকে বলেছি, ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে, রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন দিয়ে স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতিসত্তা, জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি। তা না হলে তার উপরে আক্রমণের 2-3 দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি গুলিবিদ্ধ হতে পারি, আমার দুঃখ নেই, আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো, আমার ছেলেটাকে তোমরা দেখে নেবে। এত বড় কথা বলা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে? এই যে ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য সরকারকে জবাব দিতে হবে। আমি এই কথা বলে শেষ করতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দায়িত্ব নেবার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যাচ্ছিলাম, তাদের উপর আক্রমণ হলো, আপনি বারবার জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন। সেটা তো আমরা করছি, আমরা ঐক্যবদ্ধ, কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি একটা ফ্যাসিবাদের অস্ত্রধারী ধর্ষকদেরকে গ্রেফতার করতে পারেননি। আমরা আজকে দাবি জানাতে চাই, রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র অস্ত্রধারী কারা, তাদের তালিকা থানায় আছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন। আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদীর আশু আরোগ্য কামনা করি। হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মুনাজাত করি, হে আল্লাহ, বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা, সার্বত্ব আপনাদের আমাদের মূল্যবোধের জন্য আজকে হাদীর সবচেয়ে অনিবার্য প্রয়োজন। আল্লাহ, তুমি আমাদের ওসমান হাদীর নেক হায়াত দিয়ে তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ্রাজ্য
রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আজকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু করতে দেবে না। তারা হয়তো ভাবতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে আনো, ইনক্লুসিভ ইলেকশনের নামে, রিফাইন আওয়ামী লীগের ইলেকশনের নামে টকশোতে সুশীলরা, বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউসে বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে হাতির দিকে টার্গেট করলেন, এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে, গোটা জাতিকে ঐক্য করে তুলতে হবে। নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই। আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে, ইলেকশন করতে পারবে না, অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা, এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না। আজকের এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে জাতি ঐক্য রূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে, অখণ্ডতাকে রক্ষা করি, সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গুলির মুখে কথা কব, আমরা সবাই হাজির হব। গুলির মুখে কথা কব, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যা, ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। আমাদের দেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস, ভোট চোর, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে যেন ঘটে, যদি ইলেকশন কমিশনার কালচারালি, ইন্টেলেকচুয়ালি, পলিটিক্যালি সকল অর্থেই মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য
এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এগোনোর চেষ্টা আমরা খুব কমই দেখেছি। এই ইনকিলাব কালচারাল সেন্টার একটা উদ্যোগ, এর বাইরে আমরা খুব কমই উদ্যোগ দেখেছি। আমি অনেক বড় মানে উৎসাহমূলক বক্তব্য দিতে পারবো না, আমি শুধু কয়েকটা নিজেদের আত্মসমালোচনা করে 1-2 মিনিটে শেষ করি। আজকে সাংস্কৃতিক লড়াই, আজকে মুজিববাদ বিরোধী লড়াই, সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা পিছিয়ে আছি কেন? এটার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যে ডিমার্কেশন লাইন, সেই লাইনে আমরা কোনো কাজ করতে পারিনি। আজকে বাঙালি জাতীয়তাবাদের ভিতর দিয়ে 4 মূলনীতির ভিত্তিতে, 72-এর সংবিধানের ভিত্তিতে যেই মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে, যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে, এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানের কালচারাল অ্যাক্টিভিস্টদের থেকে শুরু করে, এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে, শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে। কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন, যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে সচেতনভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন এই লড়াই, এই ইনভিজিবল বিনদেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই, এর বিরুদ্ধে একজন ওসমান হাদি দাঁড়িয়েছিল। উনি বাংলাদেশের অ্যাসেট, আর বিনদেশি অ্যাসেটরা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে। তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব রয়ে বসে রয়েছে, কোনো রা নেই, কোনো কথা নেই, সবাই নাটক করতেছে আমাদের সাথে। আমরা যখন আমাদের হাতে এই দেশের 5 আগস্টের পরে যখন এই মুজিববাদীদের, এই আওয়ামী লীগ, এই 14 দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল, সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি, তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব না। আমরা যদি দয়া দেখিয়ে, আমরা যদি মনে করে থেকেছিলাম যে আমরা এই দেশকে, এই দেশের ভিতরে রাজনৈতিক লড়াইকে, রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব, যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায়, তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। আমরা কিন্তু একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, কত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক হয়েছে, অনেক ধৈর্য হয়েছে, অনেক আমরা রিকনসিলিয়েশন, ট্রুথ, আমরা বিভিন্ন কথা বলেছি। আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন, বিচার চলমান আছে, তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে, আর একদিকে এই আইনের বাকফোকর গলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেবেন, ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন, আমার ভাইয়ের উপর গুলি চালাবেন। আমরা এটা বরদাস্ত করব না, আমরা এটা বরদাস্ত করব না। কিভাবে করব না? এখানে বাংলাদেশে ভারতের এবং বিদেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের
নিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। আমি আর কথা বাড়াবো না, কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের জোশ, গরম, শক্তি, বিপ্লব সবকিছুর আছে। সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি, অনেক গালি শোনার পরে এই কথা আমি বলবো, সেটা হচ্ছে গড়ুন। আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ রাজনৈতিক অবস্থান যাই থাকুক, জুলাইয়ের পক্ষে ছিল। জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন। জুলাই বিরোধী যারা সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিক ভাবে। এখানে শিক্ষকরা, মিডিয়াতে এবং আইন অঙ্গনে যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মতো করে প্রতিরোধ করুন। এবং জুলাইয়ের শক্তি যদি কনস্ট্রাকটিভলি, গঠনমূলকভাবে শক্তিশালী হয়ে ওঠে, তাহলে বিতর্কার যে লড়াই এবং চারপাশ থেকে যে লড়াই ঘিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারব। আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের প্রোগ্রাম শেষ করে দিব। রহমানকে বিপ্লবী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ হচ্ছে, আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতিবিলম্বে যেতে হবে। 2 নম্বর, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই, অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না, কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না। ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত, তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না। কাজেই আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই, এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দলালি করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না, ক্ষমতায় টিকে থাকতেও পারবে না। 3 নম্বর, আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী, হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 25 তারিখের মধ্যে যদি এই খুনিদের পাঠিয়ে দেয়া না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না। কাজেই তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে। কাজেই জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, প্রতিটি ওয়ার্ডে
আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন। সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন করুন। তাদের দায়িত্ব হবে ফাঁসিবাদী এবং ফাঁসিবাদী দোষরদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা। এই দায়িত্ব জনগণকেই নিতে হবে। এই কটি কথাই আমি আজকে বলতে চাই। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হাদি হয়তো এতক্ষণে সিঙ্গাপুরে পৌঁছে গেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে করজোরে মিনতি জানাচ্ছি, ফরিয়াদ করছি, আমাদের হাদিকে আল্লাহ আমাদের মাঝে আপনার ফিরিয়ে দিন এবং হাদির সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। তবে আরেকটি কাজ বাকি আছে। ইনকিলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব। আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন। শপথনামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জুলাইয়ের গণ আকাঙ্ক্ষার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাধীনতামূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং ভারতীয় আধিপত্যের তবলা জনবিরোধী ও রাষ্ট্রের স্বার্থ বিরোধী শক্তি, গুম খুন ও গণহত্যাকারীদের দল, ভারতের মদস্পুষ্ট আওয়ামী লীগ, তাদের সহযোগী, তাদের পক্ষে বয়ান উৎপাদন করে কালচারাল ফ্যাসিস্ট কাউকে এই বাংলাদেশে অপরাজনীতি করতে দেব না এবং তাদেরকে রাজনীতিতে প্রাসঙ্গিক করতে আমরা কখনই সহযোগিতা করব না। আইনের শাসন, জনতার ক্ষমতা এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন থাকব। এই মর্মে আমরা শপথ গ্রহণ করলাম। ইনকিলাব জিন্দাবাদ।